বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজসেবা বিশেষ সম্পাদক কামরুজ্জামান রতন এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিপির সাবেক সাধারণ সম্পাদক সিপিপি কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে এটা অনেকে বলছেন, কিন্তু পুরো রাজনীতিটাই আসলে একটা ধোঁয়াটে অবস্থার মধ্যে আছে এবং মানুষ এখন আসলে বুঝতেও পারছে না যে সরকার কি বলতে চাইছে, নির্বাচন কমিশন কি করছে, আর রাজনৈতিক দলগুলোই আসলে কি চাইছে বা কি ভাবছে। বিএনপির অবস্থান স্পষ্ট নয়, জামাতেরটাও স্পষ্ট নয়, এনসিপিরটাও স্পষ্ট নয়। মূলত রাজনীতিতে আলোচনায় প্রধানত এই তিনটে দল, বাকিরা তো তাদের মতো করে একটা অবস্থান নিয়ে কথা বলছে, কিন্তু সরকারের বিবেচনায় এরাই হচ্ছে মূল ফ্যাক্টর। এবং আওয়ামী লীগ ধীরে ধীরে নানান কর্মসূচিদের মধ্য দিয়ে তার মধ্যে কিছুটা প্যানিক তৈরি করবার মধ্য দিয়ে তারা ফেরত আসবার চেষ্টা করছে। সো আগামী দিনের রাজনীতিটা অনেকের কাছেই একটা সংঘাতময়, শঙ্কাময়, উদ্বেগজনক একটা পরিস্থিতি রাজনৈতিক অঙ্গনে দেখতে পাচ্ছে, যদিও অনেকের মধ্যে একটা নির্বাচনের উৎসব আমেজ তৈরি হয়েছে। কামরুজ্জামান রতন, আপনি কি দেখছেন? জিল্লুর ভাই, আপনাকে ধন্যবাদ। রুহিন হোসেন প্রিন্স ভাইকে আজকে প্রথমে বলেছিলাম এসেই যে সারা জীবন তো এই জাতির জন্য, গণতন্ত্রের জন্য, সার্বভৌমত্বের জন্য বয়ান দিয়েই গেলেন। তা আমি খুব তাড়াহুড়ো করেই আজকে আমি মুন্সিগঞ্জ থেকে আসলাম। তা আমি চাবো আজকে প্রিন্স ভাই যাত্রা শুরু করুক এবং আগামী দিনে পার্লামেন্টে আপনারা আসবেন, এটা আমার তরফ থেকে আগাম একটা স্বাগতম বার্তা দিয়ে রাখলাম। আজকে প্রিন্স ভাই শুরু করুক, যে এই বয়ানটা যেন আগামী দিন পার্লামেন্টে গিয়ে আপনার জাতির উদ্দেশ্যে এরকম একটা বয়ান দেন, এবং অতিকে আজকে শুরু করতে চাচ্ছি। জি, উনি আমার কিছু করবার নেই, আমি আমার প্রথা অনুযায়ী বাইরে গেছি, উনি আপনাকে ছেড়ে দিয়েছেন। ঠিক আছে, রতন ভাইকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, যারা শুনছেন শুভেচ্ছা। না, উনি তো বলছেন যে আমি যদি শব্দটাই বলতে হয় নিশ্চয়ই, কারণ আমরা তো পার্লামেন্ট ডেমোক্রেসিকে আফোল্ড করে আগাতে চাই। তাই যদি কখনো আমি বা আমার দলের কোনো প্রতিনিধির, যেটা আগে ছিল, পার্লামেন্টে যাওয়ার সুযোগ হয়, তাহলে আমরা তো অবশ্যই কথা বলবো। তা কি বলবো সেটা তো বোধহয় বলার আগেই কোনো এজেন্ডা থাকলে বলবো, কিন্তু আপনি যে প্রশ্ন করেছেন সেটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি সেই পয়েন্টে কিছু কথা বলি, তারপরের পার্টির সুযোগ থাকলে বলবো। দেখেন, আমি প্রশ্নটা ঠিক এইভাবে নেই, কারণ আমি প্রশ্নটা এইভাবে কেন আনবো সেটা আবার একটু ভূমিকা দেই যারা দর্শক তাদের জন্যে। কারণ আমরা যখন এই আলোচনাগুলো করি, সেটা যেমন আমাদের কিছু কথা মানুষকে জানাতে চাই, আমরা চাই মানুষও তারা তাদের উপলব্ধি থেকে সচেতন এবং সংগঠিত, তাদের উপলব্ধি থেকে। আমাদের কথাই হোক, আমি ব্যক্তিগতভাবে তা মনে করি না। তো সেটা হচ্ছে এই, ঠিক যে মুহূর্তে আমরা কথা বলছি যে আমরা কি দ্রুততম সময়ে জনগণের প্রত্যক্ষ ভোটের নির্বাচন এবং নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতা হস্তান্তর, এইটা কি এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ কাজ কিনা, জরুরি কিনা, এই ব্যাপারে উত্তর কি? আমার কথা দীর্ঘ আলোচনা হয়েছে, আপনিও করছেন। ঠিক এই মুহূর্তে এইটার কোনো বিকল্প নাই, কারণ এইটার বাইরে যদি অন্য কোনো বিকল্প চিন্তা করি, তাহলে দীর্ঘমেয়াদী আরও একটা অগণতান্ত্রিক শাসনে পড়ে যেতে পারি। তাতে করে দেশবিরোধী সাম্প্রদায়িক শক্তি, আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি সবচেয়ে বেশি লাভবান। সুতরাং এটা আমরা চাই না। সেইটাকে ধরে আপনার প্রশ্নর বিষয়ে যদি আমি একটু বিবেচনা করার চেষ্টা করি, তাহলে হচ্ছে যে ঠিক যে রাজনৈতিক দলগুলো সবাই মিলে তো একটা নির্বাচন করবে, কিন্তু নির্বাচনের দায়িত্ব পালন করবে কারা? সরকার, প্রধানত নির্বাচন কমিশন, কিন্তু সরকার ছাড়া তো আর এটা হয় না, সেই কাজটা করবে। কিন্তু আমরা দেখুন, এত বড় একটা গণঅভ্যুত্থানের পরে যদি আমরা শুরুতে দেরি না করি যে নির্বাচনটাই প্রধান ব্যাপার, নির্বাচিত সরকার এত ক্ষমতা তুলে দিয়ে তারা অন্য কাজ করবে, আমরা এটা করতে পারিনি। আমি কোনো দোষারোপের ক্ষেত্রেও করছি না, যে হয়তো অধিকাংশর বা সবারই একটা ধারণা ছিল যে ঠিক আছে, আমরা একটা অন্ততপক্ষে গণতান্ত্রিক সংস্কারের কতগুলো বিষয় ঐক্যমত্য করে আগাতে পারি কিনা, তার জন্য হয়তো টাইম কিল করেছি। হয়তো এর মধ্যে নানা মানুষের নানা উদ্দেশ্য থাকতে পারে, আমি সেটাও এখনো গেলাম না। কিন্তু ঠিক শেষ মুহূর্তে এসে আমরা কি দেখলাম, যে এই যে আমাদের চাওয়া, সেটা যে একেবারে সফল হয়নি আমি তা বলবো না। কতগুলো বিষয় কিন্তু জাতির সামনে রাজনৈতিক দলগুলো, কতগুলো বিষয় তারা বলেছে যে এই ব্যাপারে আমরা ঐক্যমত্য, কতগুলো বিষয় বলেছে, আমরাও বলেছি যে আমরা এটুকু একমত না, এটুকু একমত, এরকম অনেকেই বলেছে। তা দরকার কি ছিল যে যারা এই ব্যাপারে দায়িত্ব পালন করছেন তারা এটাকে যথাযথভাবে ধারণ যদি করতে পারত, তাহলে আজকে যে সংকট তৈরি হয়েছে এটা হতো না। কারণ এইখানে আমার কাছে মনে হয়েছে, কারণ আমি দলের পক্ষ থেকে এখানে অংশ নিয়েছিলাম, তাতে মনে হয়েছে যে অনেকের কতকগুলো নিজস্ব এজেন্ডা আছে।
তারা এইটাকে এক ধরনের জোর জুলুম করে চাপিয়ে দিতে চায়। তো এটা তো ঠিক না, কারণ এমনি আমরা আলোচনা যারা করছি আমরা তো ভোটে নির্বাচিত না, তাহলে এগুলো তো ফিরে যেতে হবে জনগণের কাছে, যার জন্যই সংকট তৈরি হয়েছে বলে যে এখন নতুন করে গণভোট, তার মধ্যে এজেন্ডা কি এবং রাষ্ট্রপতি তার একটা আদেশ, মানে এটা নিয়ে নানা কোশ্চেন, সেটা আমি পরে আসি যদি দরকার হয়। তাহলে সেইটা করেই দেখেন নির্বাচনী ট্রেনে যাত্রা শুরু এক অর্থে বলেন সবাই কিন্তু দেখছি চলা শুরু করেছে, কিন্তু আবার চলা শুরু করার পরে যে গতি, যে দৃশ্যমানতা সেটা নাই। আর সবচেয়ে সমস্যা হয়ে দাঁড়িয়েছে সরকার এত জোরে জোরে বলছে যে কোনোভাবেই পেছাবো না, পৃথিবীর কোনো শক্তি নাই, কিন্তু মানুষ বিশ্বাস করছে না। এটা একটা অদ্ভুত ঘটনা, আমি জানি না এর আগে কিন্তু বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি তো, আমি আসছি সেটা পরে। আমি বললাম যে আগে তো আমি বলছি যে এই দলগুলোর মধ্যে যে আমরা যেতে পারি ট্রেনের করে যতটুকু যেমন যতটুকু পাইনি, কিন্তু এই জায়গায় একটা বড় বিষয় আমার বিবেচনায় সরকার যদি তারা তাদের বিশ্বাসযোগ্যতা, আমি মানুষের কথা বলছি, অর্জন করতে পারতো, তাহলে তারা যত জোরে বলছে তাহলে কিন্তু এই সংকটও হতো না, এবং রাজনৈতিক দলগুলো কারোর যদি কোনো উদ্দেশ্যও থাকতো সে কিন্তু এই যে এখন যে জটিলতাগুলো চোখের সামনে আসছে এটা হতো বলে আমার কাছে মনে হয় না। এবার আসি, ঠিক আছে তাহলে কি আমরা বসে থাকবো? না, বসে থাকবো না। তাহলে দরকারটা কি? দরকার হচ্ছে রাজনৈতিক দলগুলোর অনেক বেশি দায়িত্বশীল আচরণ করার কথা। এবং আমি খুব খোলা মনে বলে দিই, এই রাজনৈতিক দল মানে আমাদের সরকার, তারা যখন কমিশন আলোচনা করেছে তা দেখলাম হাতের ডান পাশে তারা বসিয়েই যেন বাংলাদেশকে এরকম দেখাইছে এই দল ক্ষমতায় যাবে, ওই দল দ্বিতীয় দল, এই তৃতীয় দল, আর অন্যরা যেন প্রান্তিক দল। তো এইটা তো তারা একটা সংকট তৈরি করেছে, আমি সেটাও বাদ দিলাম। তার মধ্যে বিশেষ করে যারা মুক্তিযুদ্ধ বিরোধী দল, আমরা তাদের কাছ থেকে আশাও করি না, প্রশ্নও করি না, কারণ আমরা মনে করি বাংলাদেশে তাদের রাজনীতি ৭১-এ নিষিদ্ধ হয়ে গেছে, রাজনীতি করার অধিকার নাই। আর একটা নতুন দল তারা গড়ে উঠুক, দেখা যাবে কি করে। কিন্তু নিঃসন্দেহে আমরা অনেক আমাদের পারস্পরিক রাজনীতিতে নানা দ্বিমত আছে, কিন্তু একসাথে গণতান্ত্রিক আন্দোলন আগেও করেছিলাম, বিশেষ করে ৮০-র দশক থেকে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন, তারপরে এবারও তো নানা জায়গায় আমরা করছি। সেক্ষেত্রে বিএনপি আমার বিবেচনায় প্রথম দিন এই কথাটা খোলা মনেই আজকে বলে দিই যে আমরা কিন্তু পরস্পর বোঝেন যে আনঅফিসিয়াল আলোচনায় দেখা সাক্ষাতে বলেছিলাম যে দেখেন যা দেখছি আলামত, তাতে প্রকৃতপক্ষে আপনি আন্দোলন, ভোটের আন্দোলন এইটাকে আপনি দৃশ্যমান না করা পর্যন্ত যা আমরা দেখতে পাচ্ছি ইলেকশন আদায় করা যাবে এটা মনে হয় না। এটি একটা দিক, তা সেইটা দেখবেন এখনো পর্যন্ত নাই আমার বিবেচনায়। দ্বিতীয়ত হচ্ছে তারা একটা তালিকা ঘোষণা করলো, আমরা বলেছি, আমাদেরকে জিজ্ঞেস করলে বলেছি এটা তাদের দলের ব্যাপার, ন্যাচারাল, আমরা কোনো মূল্যায়ন করতে চাই না, কারণ এটা করাটা মানে আমার বিবেচনা উচিত হয় না, যার যার দল তাদের একটা বিবেচনা থেকে। কিন্তু প্রশ্নটা এই জায়গায় দাঁড়ায়, একেবারে নির্দিষ্ট করে বুঝতে পারছি না নির্বাচন ওই দিন হবেই এবং করবেই। আমি বলছি আমরা মনে করলো জনগণ বিশ্বাস করছে না, তখন কিন্তু যখন আমি প্রার্থী ঘোষণা এবং অন্য কাজগুলো করব, এটা আমার দল এবং ব্যক্তিগত বিবেচনা, আমরা কিন্তু প্রার্থী এবং আন্দোলন যাতে এই জায়গাটায় সামঞ্জস্যপূর্ণ হয় সেইটা বিবেচনা করুন। না হলে বাংলাদেশে এটা দেখেছি বড় দলগুলোতে কিছু প্রবলেম হয়ে যায়, হয়তো আমাদের দলে অত হয় না, আরও বড় হলে কি হবে আমি জানি না, যা আমি খুব সৎভাবেই বলছি। সেটা হয় কি, ধরেন যদি ওইখানে পারফেক্টলি না হয়, আন্দোলনকারী জায়গা, আন্দোলনকারীর ব্যক্তিবর্গ না আসে, তাহলে যে মুভমেন্টের কথা বলছি যে ভোট আদায় করার জন্য এটা কিন্তু সবসময়ের জন্য রাখতে হবে। এবং আমরা আমাদের বামপন্থীদের দিক থেকে কিন্তু ৫ই আগস্ট যে বিবৃতি দিয়েছিলাম তাতে বলেছিলাম পূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখতে হবে। আন্দোলন কিন্তু একদম রাখতে হবে, সেইটা বরঞ্চ সংকটে পড়ে। আমি জানি না এটা বিএনপিকেই বেছে বের করতে হবে এইখানে, যাতে মানুষকে যাতে হতাশ না হয়, কারণ হতাশ হলে আমি বলেছি অপশক্তি আরও চান্স নেবে। সুতরাং যথাসময় যাতে আমরা একটা নির্বাচন করতে পারি এবং দীর্ঘদিনে মানুষের যে প্রত্যাশা ৫৪ বছরে যেটা পূরণ হয়নি, যে ন্যূনতম পক্ষে মানুষের মর্যাদা প্রতিষ্ঠা, গণতন্ত্র, অসাম্প্রদায়িক এবং বৈষম্যমুক্ত মানবিক একটা বাংলাদেশ গড়ে তোলা, সেই জায়গাটায় যেন আমরা কোনো ক্রমে হতাশ না করি। আমার মনে হয় আজকে যে সময় আর মাত্র অল্প কয়েকদিন নির্বাচন ঘোষণা করতে বাকি, এই রাজনৈতিক দলগুলো যারা অন্ততপক্ষে মুক্তিযুদ্ধের কথা আমরা বলি, আমাদের জরুরিভাবে দায়িত্বশীল আচরণ করা খুবই জরুরি বলে আমার কাছে মনে হয়। একটা বিষয় যেহেতু বিএনপির প্রসঙ্গে আপনি বলছিলেন মনোনয়ন বা অন্যান্য তারা নির্বাচন চায়, সবাই নির্বাচন চাই আমরা, কিন্তু এই যে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার কথা আপনি বললেন, জুলাই সনদের আলোচনা হলো এবং এই যে আদেশটা যেভাবে হলো, তাতে করে আমরা প্রাথমিক প্রতিক্রিয়া বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদের যেটা দেখলাম যে অনেক কিছুই বিএনপির চাওয়া মানা হয়নি
এবং তিনি খুবই অসন্তোষ প্রকাশ করেছেন। তার আগে আমরা দেখেছি ঐকমত্য কমিশন সরকারকে প্রতারকও বিএনপি বলেছে। কিন্তু একই দিনে যেদিন এই আদেশটি দেয়া হলো বা অধ্যাদেশটি জারি হলো, সে একই দিনে সালাউদ্দিন আহমেদের প্রতিক্রিয়া আমরা দুপুরবেলা একরকম শুনলাম, সন্ধ্যায় দেখলাম বিএনপি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েই তার বিষয়টা শেষ করেছে। কিন্তু আদেশে যা আছে আমরা জানি যে এর অধিকাংশের সঙ্গে বিএনপি, অনেক কিছুর সঙ্গে বিএনপি একমত না, বিশেষ করে মূল জায়গাগুলোতে। এটাকে আপনার কি ব্যাখ্যা? না, আপনি আমার বিবেচনায় যে প্রশ্নটা খুবই যথাযথ উত্থাপন করেছেন, কারণ নাকি ব্যাপারটা এরকম যে যাই আসুক সামনে, নির্বাচন থেকে আমরা সরবো না, নির্বাচনটা হয়ে যাক, আমরা সবাই নির্বাচন চাই, কোনো রকম ভাবে একটা নির্বাচন হয়ে যাক, হয়ে গেলে দেখা যাবে। এই সনদ, এই আদেশ, এই ঐকমত্য যেটা নিয়ে আপনি কিছুটা তৃপ্তিও বোধ করছেন, এর কিছুই আমরা মানবো কি মানবো না দেখা যাবে পরেরটা পরে। না, আমার বিবেচনা আমি এখানে কনসিস্টেন্সির একটা অভাব দেখছি। না, আপনি যে প্রশ্নটা তুললেন, আসলে বিএনপির এইবারের যে ভূমিকাটা, অনেক ভূমিকা নিয়ে আমি অন্য কথা বলছি, এটা খুবই কনফিউজিং। কারণ আমার বিবেচনায় এখানে ঐকমত্য কমিশনের যে আলোচনা করলাম, তারপরে যেভাবে আদেশটা আসলো, এটা নিয়ে তো আইনবিদদের মধ্যেও কথা রয়েছে, রাষ্ট্রপতি এরকম আদেশ দিতে পারেন কিনা, এবং কিন্তু এখানে কতগুলো ভয়াবহ কথা আছে। আমি ভয়াবহ শব্দটা বুঝে উচ্চারণ করছি। খালি যে প্রশ্ন 30টার কথা বলছি আমি, চারটা মূল প্রশ্ন, আমি 4টা মূল প্রশ্নের আগে যদি ভেতরটা বলি, 30টা কোন 30টা আমরা জানি না। আচ্ছা, তারপরে 4টা প্রশ্নে আপনি 4 রকম মত থাকলে হ্যাঁ না দেবেন কিভাবে, ওটাও কারেক্ট না। আরো ডেঞ্জারাস, আমি বলছি ভয়াবহটা এইখানে যে সংবিধান পরিষদ গঠনের যেটা কথা বলা হলো, বিএনপির তো এটা বরাবর আপত্তি ছিল, কিন্তু এখানে আলোচনাই হয়নি। আমরা তো এটার পক্ষ, সালাউদ্দিন আহমেদ বলেছেন, হ্যাঁ উনিও বলেছেন, এবং আমি বলছি এইটাকেই জরুরিভাবে বলা দরকার, যেমন তৃপ্তির যে কোনো কারণ নেই। মানে এইটা ঘোষণার পরে দেখলাম যে স্থায়ী কমিটির সভাটা নিয়ে কোনো এটা আমিও বুঝলাম না, আমি এই কারণে বলছি। এবং দেখেন আমি বলছি যে আরো কি কথা আছে ওইখানে বলা আছে, যে পরিষদ গঠন করা হবে সেই পরিষদ আবার টাইম ফ্রেম করে দেয় আছে, ডিফ্যাক্টো টাইম ফ্রেম। এটা পৃথিবীর ইতিহাসে একটা পার্লামেন্ট তাকে টাইম ফ্রেম করে দেয়, এটা আপনি কোথাও দেখছেন? তার মানে আমি পার্লামেন্টের অ্যাবভ যেন কিছু হয়ে গেলাম, এটা একটা থাকলো। আরো বিষয় হচ্ছে, আপনি এইটা হচ্ছে যে তাদের ভাষায় যদি এটা হয়, যদি আমি মনে করি বাংলাদেশে এটা হওয়ানো যাবে না, এটার কেউ পক্ষে থাকবে না, আমরা তো ঘোরতর বিরোধিতা করছি এবং করব, পার্লামেন্ট মেম্বাররা সংবিধান সংস্কার পরিষদের মেম্বার হবে। তো তারপরে দেখবেন বলা আছে যে ওই সভা বসে এখানকার সভাপ্রধান ডেপুটি প্রধান ঠিক করবে, গেল। তারপরে বলা আছে কি জানেন, যে মাত্র 60 জন উপস্থিত থাকলে সংবিধান সংস্কার পরিষদ তার আলোচনা শুরু করতে পারবে, খেয়াল করেন। এবং এই সভাপ্রধান এবং ডেপুটি প্রধান না থাকলে সিনিয়র একজন সভাপতিত্ব করবে। তার মানে কি, আমি তো দেখি যে একটা এলাকার একটা ক্লাব, তারও যদি বিশেষ সংবিধান পরিবর্তন করতে হয়, তার 2/3 মেজরিটি, যেটা আমাদের সংবিধানে আছে। তার মানে আপনি এটাকে কে কোথায় নিয়ে যেতে চায়, তার আলটিমেটলি কোন মেটিকুলাস ডিজাইনের অংশ, সেইটা তো একটা বড় বিষয়। তা সেইটাকে ধরে আমি তো মনে করি কঠোর পজিশন, যেটা আমরা কমিউনিস্ট পার্টি পরিষ্কার করে বলেছি যে এই মুহূর্তে গণভোটের কোনো দরকার নেই, এবং যে আদেশ দেখছি এটা রাষ্ট্রপতির এই আদেশ নিয়ে কোশ্চেন আছে, সুতরাং এইটা কখনোই গ্রহণযোগ্য বলে আমরা মনে করছি না। আমি মনে করি যে যেহেতু আমরা গণতন্ত্রের পথে যাত্রার জন্য এখন বিশেষ করে এই প্রশ্নে, গণতন্ত্রের পথে হাঁটার প্রশ্নে আমাদের রাজনীতির নানা দ্বিমত থাকা সত্ত্বেও একসাথে হাঁটতে চাইছি, এইখানে তাদের আরও দৃঢ় ভূমিকা না রাখায় এই যে কথাটা বললেন যে 2 ধরনের কথা, সেটা কিন্তু পুরো জায়গাটাকে একটা কনফিউশন সৃষ্টি করেছে। মেবি তারা হয়তো বলতে পারে তাদের কৌশল অন্য জিনিস, কিন্তু আমি মনে করি যে ঠিক যে সময় আমাদের হাতে কিন্তু কোনো সময় নেই, একটা কৌশল হাতে অনেক সময় থাকলে তখন একটা ব্যাপার থাকে, যখন হাতে কম সময় থাকে তখন কিন্তু আপনার স্পট ডিসিশন এই মুহূর্তে কি, এইটা যদি করতে ফেল করি তাহলে কিন্তু অপশক্তি নানা সুযোগ নিতে পারে। আমি বরঞ্চ এই দলের নেতৃবৃন্দকে এটা ভেবে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করব। এটা কামরুজ্জামান রতন। প্রথমেই জিল্লুর ভাই আপনি যে কথাটা দিয়ে শুরু করেছেন, নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করলো। এখন প্রিন্স ভাইয়ের বক্তব্য শোনার পরে আমার একটা জিনিস, সেটা ইঞ্জিনটা বিকল হবে না বগিগুলো পড়ে থাকবে? ইঞ্জিন বিকল হতে পারে, ট্রেন লাইন চ্যুত হতে পারে, বড় দুর্ঘটনা ঘটতে পারে, দুর্ঘটনা ঘটলে ক্যাজুয়ালিটি কি হবে, যে উন্মোচিত হয়েছে, বা আসলে আমরা গণতন্ত্র এবং ভোটের স্বাদটা আমরা পেতে যাচ্ছি কিনা, বা আসলেই পাবো কিনা, এটা কনফিউজিং একটা বার্তা মনে হয় আপনার কথা থেকে। আচ্ছা, কিন্তু আমরা তো আশাবাদী মানুষ হবই। এত বড় জুলাই অভ্যুত্থানের পরে আমরা কেন কোন জায়গায় থেমে থাকবো, এবং থেমে থাকাটা আগামী দিনের কোনো দানবের আবার নবতর কোনো দানবের আবির্ভাব হবে কিনা, এইটাও তো আমাদের চিন্তার মধ্যে আনতে হবে। এখন দেখেন 2টা জিনিস আপনি প্রথমে প্রশ্ন করেছেন, সক্ষমতার একটা নির্বাচন যদি কন্ডাক্ট করতে হয়, একটা সক্ষমতার প্রশ্ন আসছে। আজকে বরিশালে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন 17 তারিখে
ফ্যাসিস্ট হাসিনার একটা রায় হবে। এই রায়ের পূর্বে উনি বলছেন যে এইখানে কোনো ধরনের হোলিগানিজম এবং কোনো ধরনের সন্ত্রাসের বা কোনো ধরনের এখানে কিছু হবে না। আসলে কি তাই? আওয়ামী লীগ আদর্শিক এবং নৈতিকভাবে আওয়ামী লীগ যতই কথা বলুক, লকডাউন করবে, এই করবে, এটা হলো বাকওয়াস। বাংলাদেশের মানুষের যে মাটির যে এখন অবস্থান, এই অবস্থানে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে জনসমক্ষে এসে কোনো সভা সমাবেশ করে বা কোনো আঙ্গিকেই আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে জনসমর্থন নিয়ে রাজপথে দাঁড়িয়ে কোনো কর্মসূচি দেওয়ার সক্ষমতা আমার মনে হয় আগামীতে কবে ফিরে আসবে এটা এখনও আনসিন। এটা আমি কখনো এটা প্রেডিক্ট করে আমি বলতে পারি না। আওয়ামী লীগ ওই জায়গাটা গিয়েছে, এখন পারবে। দেখেন ওদের হারামের লক্ষ হাজার কোটি টাকা, বিদেশে ওরা বসে আছে, সম্পূর্ণ ওরা সেফ জোনে থেকে। আওয়ামী লীগের অনেক গুন্ডা পান্ডা, আপনারা জানেন কী ধরনের লোকরা আওয়ামী লীগ 17 বছর তারা কীভাবে মোটা তাজা হয়েছে, তারা বসে আছে বাংলাদেশে। একটা ককটেল বিস্ফোরণ যে কোনো জায়গা থেকে করতে পারে, যে কোনো জায়গার থেকে এই যে ফুটফাট যে আওয়াজটা করে গাড়ি পোড়াতে পারে, এইটা কিন্তু আওয়ামী লীগের রাজনৈতিক শক্তি না। এই আওয়ামী লীগ কিন্তু 71-এর ওদের শেখ মুজিব এবং এই যে আওয়ামী লীগ জাতীয়তাবাদী মানে আওয়ামী লীগের যে দলটা, এই দলটা এইভাবেই কিন্তু বাংলাদেশে গঠিত হয় না। মানুষ কিন্তু এইভাবে আওয়ামী লীগকে দেখতেও চায় নাই। এই হাসিনা ভোট ছাড়া ক্ষমতা থাকতে গিয়ে আওয়ামী লীগকে কিন্তু এই জায়গায় নিয়ে গিয়েছে। এখন আওয়ামী লীগকে নিয়ে আপাতত যেটা গতকাল প্রধান উপদেষ্টাতে আমাদের ওই যে ব্রিটিশ যিনি আসছিলেন মন্ত্রী, ও মন্ত্রীর কাছে বলেছেন তাদের রাজনৈতিকভাবে কোনো রাজনৈতিক সুযোগই নেই। আসলে বাংলাদেশের মানুষের কাছে ওর ভোট চাওয়ার মতো নৈতিকতার প্রশ্নে ক্ষমা চায়নি, কোনো প্রশ্নে আমি মনে করি না তারা রাজনৈতিকভাবে বাংলাদেশে আগামী কোনো ইলেকশনে একেবারে আমি দৃশ্যমান তাদের আমি সম্ভাবনা আমি দেখি। সেটা তো আর আপনি সুযোগ দিয়ে দেখছেন না বা তাদের জন্য দরজাটা ওপেন করছেন না। তাহলে 17 বছর মানুষকে তো তারাও সুযোগ দেয়, তারা করেনি, তাহলে পরিস্থিতি একই হলো, পরিবর্তনটা কি হলো? পরিস্থিতি আপনি দেখেন সবাইকে তারা কিন্তু ভোটের বাইরে রেখেছে এবং তারা ফ্যাসিস্ট হয়েছে। তারা রেখেছে, তারা ফ্যাসিস্ট হয়েছে, তো একই আচরণ কি অন্যরা করবে না? এখন তো আর বিএনপি মানে ক্রিয়ার প্রতিক্রিয়া বা হিংসা, প্রতিশোধ, প্রতিরোধ, মানে প্রতিহিংসা। জাতীয়তাবাদী দল তো এখন ক্ষমতায় নাই। নিরপেক্ষভাবে ডক্টর ইউনূস যা তার পর্ষদ যারা ক্ষমতায় নিয়েছেন এবং আমরা অংশীজন হিসাবে সবাই যাকে সহযোগিতা করছি, তারা তো বাংলাদেশে আগামীতে বলে নেই বা তাদের তো কোনো সুযোগই নেই আগামীতে তারা রাষ্ট্র পরিচালনা করবে। তারা দায়িত্ব নিয়েছে আমাদের জন্য, এই বাংলাদেশের মানুষের সার্বভৌম রক্ষার জন্য, গণতান্ত্রিক পরিবেশ, ভোটের ওদিকে ফিরে দেওয়ার জন্য। তাদেরকে তো আমি দলকানা আমি বলতো বা তারা পলিটিসাইজ হয়ে কোনো আওয়ামী লীগকে তারা বিরুদ্ধে নেবে না বা আওয়ামী লীগকে তারা অন্যায়ের যে আওয়ামী লীগ, অন্যায়কারী যে আওয়ামী লীগ, তারা বাংলাদেশে আওয়ামী লীগকে স্বাভাবিক কারণে তাদের পাপের কারণে আমরা কি দেখছি, সংস্কার হবে, বিচার হবে, তারপর একটা ভোটের পরিবেশ হবে। এই কোনো কন্টেস্টেই আমি মনে করি আওয়ামী লীগকে আগামীতে স্বাভাবিক কোনো গতিধারায় মানুষের যাওয়ার মতো তাদের কিন্তু আর কোনো। এখন কি দেশে সংস্কার হচ্ছে বা সংস্কার কি হবে বা না? প্রিন্স ভাই বলেন, আমরা তো জানি, শোনেন আমাদের সম্পূর্ণ গতকাল মহাসচিব একটা কথা বলেছেন, একটা গণ অভ্যুত্থান বা বিপ্লবের পরে সব দল পরবর্তীতে যারা ক্ষমতায় যাবে একই প্রশ্নে এক কেন্দ্রবিন্দু থেকে সবাই যে ঐক্যমত হবে সেটা কিন্তু কখনই হবে না, কোনো দেশেও হয়নি। এটার এক্সাম্পল কিন্তু আমার জানা নেই। কিন্তু যেটা মানুষের জন্য কল্যাণের হবে, দেশের জন্য কল্যাণের হবে, গণতন্ত্রের জন্য মানে সার্বজনীন একটা কিন্তু মত আছে, কিন্তু ওইটার প্রশ্নে আমার মনে হয় আমরা ম্যাক্সিমাম কিন্তু আমরা কাছাকাছি এসেছি। যেইগুলো আমাদের হয়নি ওইটাও কিন্তু আলোচনার টেবিলে এখন আমি মনে করি আমাদের বাংলাদেশের প্রশ্নে সার্বভৌমত্ব এবং সব কিছু গণতন্ত্রের প্রশ্নে আমার মনে হয় ওই সুযোগটা হাতছাড়া করলে জাতির জন্য একটা চরম একটা অজানা একটা জাতি হিসাবে আমাদের কিন্তু ভবিষ্যতের দিকে আমাদের চলে যেতে হবে। আমার মনে হয় যারা আমরা দল করি কেউই চায় না যে আরেকটা অন্ধকার, এক অন্ধকার থেকে বেরিয়ে আরেকটা টানেলের অন্ধকার টানেলে আমরা প্রবেশ করি। তো আমার মনে হয় এখানে আমাদের মধ্যে মত ভিন্নতা থাকবে, মত পার্থক্য থাকবে, তারপরে আমি বলি সবাই মিলে আমাদের মনে হয় আমরা নির্বাচনের একটা জায়গায় আমরা আসতে পারবো। এই ব্যাপারে আমি একেবারে আশাহত, এটা আমি কখনই হই না। আরেকটা জিনিস দেখেন, গত পরশুদিন মুন্সিগঞ্জে রাত 2:30টার সময় আমাকে একটা স্লোগান দিতে হয়েছে। সেখানে জানেন এই যে 17 তারিখে যে আমাদের রায়টা হবে, 13 তারিখে একটা রায়ের ডেট হবে, এর আগে তারা সারা বাংলাদেশে তারা কি করার চেষ্টা করেছে, রাত 2:30টার সময় আমাকে স্লোগান দিতে হয়েছে, সেটা হলো আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। তার মানে কি, আমরা তো যুদ্ধটা এখনো চলমান। আমরা মনে করি বাংলাদেশের যে একটা ট্রেন যেটা চালু হয়েছে, এই ট্রেনটায় আমরা সবাই যাত্রী হব। আমরা কেন প্রিন্স ভাইকে আমরা বলেছি সারা জীবন কষ্ট করলেন, সারা জীবন দেশের জন্য
মানে মৌলবাদ থেকে এই দেশকে মুক্ত করার জন্য। গণতন্ত্র প্রশ্নে ওনারা তো সারা জীবন সংখ্যায় কম হোক বা জনভিত্তিটা ওইভাবেই নেই, ওনারা কষ্ট করেছেন। ওনাদের এই বয়সটা আমরা চাই আগামী দিনে এই সুন্দর একটা পার্লামেন্ট যেখানে সব দল থাকবে, সব পথের মানুষগুলো থাকবে। আমরা চাই এই মুগ্ধর আত্মত্যাগ, ওয়াসিমের যে আত্মত্যাগটা হয়েছে, এবং বিশেষ করে এই প্রজন্ম আমরা যেটা দেখেছি 2024-এ, এই প্রজন্মের রক্ত কোনোভাবেই মনে করি যে এটা বৃথা যেতে দেওয়া যাবে না। এটা দিলে আমরা যে মুসলমান হিসেবে যেটা আমি বলি, আল্লাহ তাআলা এই ওদের যে অতৃপ্ত আত্মাটা, এটা আমাদের বোধহয় দোয়া দেবে না, আমাদের উপর একটা অভিশাপ বলবো না, আমরা যথাযথ এই রক্তের আমরা মূল্যায়নটা করলাম না। এই আফসোসটা যদি থেকে যায়, এই পলিটিশিয়ান ওনার জায়গা থেকে ওনার, আমার জায়গা থেকে আমি, অবশ্যই এই আফসোসের কারণটা যেন ভবিষ্যতে আগামী প্রজন্মের কাছে আমাদের কাছে যেন প্রশ্নবিদ্ধ বা আমাদের জবাবদিহিতার জায়গায় যেন না যেতে হয়, আমরা চাবো। এখনও আলোচনার টেবিলটা উন্মুক্ত এবং নির্বাচনের দিকে আমরা চলেই গেছি, এবং ওই নির্বাচনে আমরা সবাই অংশগ্রহণ করব। জি, মিস্টার রহিন হোসেন প্রিন্স, আপনি শুনছিলেন এবং আপনার বক্তব্য আমি শুনতে চাই, কিন্তু একই সঙ্গে আমরা বিএনপির প্রসঙ্গটা আলাপ করছিলাম। আমরা গত কয়েক মাস ধরে জামাত এবং এনসিপির কখনো এক সুরে, কখনো ভিন্ন ভিন্ন সুরে, এবং তাদের জামাতের সঙ্গে আরও 8টি রাজনৈতিক ইসলামী রাজনৈতিক দল, ইসলামী আন্দোলনের নানা রকমের বক্তব্য শুনছি, এটা হলে ওটা হবে, এটা না হলে ওটা হবে না। কিন্তু আজকে এখন সে বোঝা যাচ্ছে যে তারা আসলে কে কী বলতে চাইছে। দেখুন, আমি খুব গভীর বিশ্লেষণ না করলে সিম্পল মানে সাধারণ ফর্মে কয়েকটা কথা বলতে পারি ওই বিষয়ে, কিন্তু ওইটা বলার আগে একটু যাই, কারণ নির্বাচনের প্রশ্নটা একটু শেষ করে যাওয়াই ভালো। কারণ এটা ঠিকই তো, যেমন নির্বাচনের তো আমি আগেও যেটা বলেছি, আমরা আরও জোরের সাথেই নির্বাচনে যাতে করে আমরা এবং জনগণ অংশগ্রহণ করে সেটা করতে চাই, যাতে করে সরকার যে অঙ্গীকার করেছে, নির্বাচন কমিশন অঙ্গীকার থেকে এক পাও তারা যেমন না পেছনতে পারে, এবং কেউ যদি পেছানোর প্রচেষ্টা নেয় সেটি যাতে না পারে। যার জন্যে আমরা আমাদের দলীয় মনোনয়ন বোর্ড, বাম জোট, অন্যরা মিলে সব কাজটা অলরেডি শুরু করে দিয়েছি। সেইটাই হচ্ছে আমাদের প্রধান কাজ। কিন্তু আমি আবারও একটু রিপিট করি, সরকারকে আরও দৃশ্যমান কার্যক্রম ছাড়া এটা নিয়ে কিন্তু প্রশ্ন আসবে। যেমন আমি ঠিক জানি না, হঠাৎ করে দেখলাম এই যে সনদ সর্বশেষ এই বিষয় নিয়ে দেখলাম আলী রিয়াজ সাহেবকে ওনার বিশেষ সহকারীর মর্যাদা এবং উপদেষ্টার মর্যাদা নিয়ে দিতে, তো বাংলাদেশে একটা নানা কোশ্চেন যে এইটা অল্প সময়ের জন্য ব্যাপারটা কি, এবং এই সময় উনি আর নতুন কি করবেন, কারণ হাতে তো সময় নেই। এবং আলটিমেটলি নির্বাচন মানে হইতে হবে, এই ব্যাপারে তো সবাই একমত, নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার অধীনে। এখন ইউনূস সাহেবের ব্যাপারে আমাকে যখন বলে, আমি বলছি যে ওনাকেই জিজ্ঞেস করেন যে উনি কি, উনি আছে কিনা, উনি ঠিকমতো পারবেন কিনা, পারলে উনি করুক, আপত্তি করছে না। কিন্তু ওনার যে উপদেষ্টা পরিষদ, এইখানে ওনার প্রিয় দল বিএনপি, জামাত, এনসিপি, তারা পরস্পর যে অভিযোগগুলো করেছে সেইগুলো আমলে নিয়েই উনি পরিবর্তন করুক, আমাদের কথা শোনার দরকার নেই, তাহলে কিন্তু যাবে। আমি মনে করি যে সেই জায়গাটা যাওয়া দরকার। তা সেইখানে এরকম একটা নিয়োগ নিয়ে কিন্তু মানুষের মনে নানা কোশ্চেন যে তাহলে ব্যাপারটা কি। আমি ওই প্রশ্নটাই রেখে গেলাম, আর আলোচনায় গেলাম না। কিন্তু পরে আপনি যে মানে আপনার কনফিউশন বা অন্যদের যারা প্রশ্ন তুলছে যে তাহলে কি ওনারা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চাইছেন, হ্যাঁ ঠিক, নাকি ওনাকে যে ক্রাইসিসটা আছে সেই ক্রাইসিস যদি কেউ মনে করে থাকেন যে ঐকমত্য কমিশনের মধ্য দিয়ে অনেকখানি অগ্রগতি হয়েছে, সেটার একটা সমাধান এই 2 মাসে করার জন্য নাকি নিয়ে আসা না। এক্ষেত্রে আপনি যে প্রশ্নটা তুললেন, আমি পরিষ্কার করে বুঝটা বলি। প্রথম কথা, হাতে যে সময় আছে, নতুন করে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলে কনফিউশন দূর করার কোনো সুযোগ নাই। তার অন্যতম যদি ইলেকশন করতে হয় তাহলে পলিটিক্যাল পার্টির আসলে আলোচনা করার সময় না, নেই। সময় নেই। আরেকটা কারণে এটা নাই কেন, আরেকটা কারণ হচ্ছে উনি যতটুকু প্রথমে আলোচনা করেছিলেন, কিন্তু যাওয়ার আগে সনদের নামে যে কাজটা করে গেলেন, বাস্তবায়ন পদ্ধতিতে নয়, যা কাজটা করলেন তাতে সব ক্রেডিবিলিটি উনি হারিয়ে ফেলেছেন। আমার ধারণা এখন ডাকলে এই দলগুলো যাবেই কিনা এটা সন্দেহ আছে। সুতরাং ওই ক্রেডিবিলিটি নাই। বরঞ্চ আপনি এখানে যে প্রশ্ন তুলেন, মানুষের মনে ওই প্রশ্নটাই বরঞ্চ ঘুরপাক খাচ্ছে। ব্যাপার কি, ওনাকে নিয়ে আসলো, উনি কোন দেশের লোক, কোন লবির লোক, তাহলে কি দীর্ঘমেয়াদে কোনো একটা অংশ বা কারোর থাকার ইচ্ছা, সেইটার কোনো একটা ক্রীড়ানকের ভূমিকা হবে কিনা, এই প্রশ্ন মানুষের মধ্যে আছে। কিন্তু আমি মনে করি সেই প্রশ্ন সরকারকেই এর উত্তর নিশ্চিত করতে হবে, তাই না হলে কিন্তু আমরা একটা খুব ভালো জায়গায় যেতে পারবো বলে মনে হয় না। সুতরাং এইটা হচ্ছে একটা ব্যাপার। এখন আর আপনি পরে যে আলোচনাটা করছিলেন, জানতে চাইলেন কোন প্রশ্নটা? একটা তো হলো যে উনি কি করতে পারবেন না করতে পারবেন, সেটা একটা প্রশ্ন। আরেকটা যে জামাত এবং এনসিপি, হ্যাঁ ঠিক। আমার একটা জেনারেল অবজারভেশন, আমরা তো একটা প্রথম পর্বে একটু আলোচনা করলাম যে বিএনপিরটা তো একটা অবস্থানটা ধোয়াটে, বোঝাই যাচ্ছে না। ঠিক, কিন্তু জামাত এনসিপিটিকে বোঝা যাচ্ছে। আমরা যতটুকু এই সময়কালে দূর থেকে দেখতে পাই, তাতে আমার কাছে মনে হয়েছে, ব্যক্তিগত মত সেটা বলতে পারি, যে এনসিপি তারা তো ছাত্রদের দিক থেকে নতুন দল করছে, আসলে শেষ মুহূর্তে তারা নিজেদের লাভালাভই চিন্তা করবে এবং সেটাই করছে।
যার জন্য দেখবেন কখনো কার্ল মার্কসকে টেনে আনা, কখনো ইসলামকে বলা, কোনো জায়গাটাই তাদের বাদ নাই। সুতরাং কখনো একটু এইদিকে ঝোঁকা ওইদিকে ঝোঁকা, কিন্তু আলটিমেটলি যে যত কথা বলুক, মিডিয়ার কারণে হয়তো অনেক সামনে আসছে, এমনি শক্তি যাই থাকুক, কিন্তু নির্ভর করছে নির্বাচন, এবং নির্বাচন জনগণের ভোটে হলে বা অন্য কিছুতে হলেও, যেভাবেই হোক, অন্য কিছু তো হয়তো আমাদের কাঙ্ক্ষিত না, কিন্তু তবু আমি কথাটা ইঙ্গিতপূর্ণভাবে বললাম যে তারা তাদের পজিশনটা চায়, সেইটা যেখানে থাকবে সেটাই হবে প্রধান বিষয়। আর এইখানে আমরা দেখলাম এই যে জামাত ইসলাম, তাদের ব্যাপারে আমাদের কিন্তু পরিষ্কার, তাদের বাংলাদেশের রাজনীতি করারই অধিকার নাই, তাদের রাজনীতি নিষিদ্ধই হওয়া উচিত। এবং দেখেন সর্বশেষও এই সরকার জামাতে মানে কি বলে যে মুক্তিযোদ্ধার যে সংজ্ঞায়িত করেছে, তাদের যে সমস্ত দোসররা আছে, এই দল হিসাবে কিন্তু আমাদের যে কোর্ট আছে সেখানে দল হিসেবে তাদের বিচার হওয়া দরকার, এবং বিচারটা যেটা চলমান ছিল এটা রাখাও দরকার। কিন্তু আমরা দেখলাম তারা সহ আরও যে এই ধরনের ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদের একাংশ মিলে যেটা করেছে, আমার বুঝটা হচ্ছে যে তারাও আলটিমেটলি নির্বাচনে অধিকাংশ না যাওয়ার কোনো কারণ নেই। তারা মনে করছে আগামী দিনে তাদের হিস্সাটা কী হবে, কারণ ইতিমধ্যে ক্ষমতার স্বাদ কিন্তু এরা পেয়ে গেছে। সুতরাং সেটাই তারা প্রধানত চায়। এই ব্যাপারে আমার একটা ছোট্ট, আমি জানি না এই কথাটাকে কে কীভাবে নেবেন, সরকার যদি দৃঢ় ভূমিকা নেয় নির্বাচনের পক্ষে, আর আমরা এই যে গণতান্ত্রিক বা মুক্তিযুদ্ধের কথা যারা বলি, আমি মুক্তিযুদ্ধের কথা বলি শব্দটাই বোঝাই বললাম, কারণ এটা আননেসেসারি, আমি তর্কে যেতে চাই না। তাহলে আমরা দৃঢ় ভূমিকা নিলে এই ধরনের গ্রুপ তারা যদি বাংলা মানে কি বলে পেছনের দিকে টেনে নিয়ে যেতে চায়, তারা কোনো সুযোগ পাবে না। কিন্তু এইখানে এই জিনিসটাকে ভোলা যাবে না, যেটা রতন ভাই এক শব্দ বলেছে, দানবের কথা বলেছে, অন্য কোনো দানবের বিষয় শব্দ, কিন্তু ওইটা কেয়ারফুল থাকা দরকার। কারেক্টলি বলেছে, আমি কারেক্টলি বলছি, কারণ আমরা জানি যে আমাদের দেশকে, সে কিন্তু আপনি এবার একটু ফিরে যান অন-11 এবং অন্য সময়, যেটাকে গণতন্ত্র ব্যাহত করে -2 ফর্মুলা, দেশকে একটা অরাজনৈতিক শক্তির হাতে দেওয়া, দীর্ঘমেয়াদে অগণতান্ত্রিক শাসনে ফেলে দেওয়া, তা সেইটা এখনও কিন্তু আছে। এবং ওই 2006-07 সালের তুলনায় ভূ রাজনৈতিক কারণে এখনও কিন্তু আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি এইটাকে একটা প্রধান হিসাবে দেখে। তাদের কাছে ভালো কোনটা, যদি একটা অরাজনৈতিক শক্তি থাকে, অনির্বাচিত সরকার থাকে। দেখেন আমাদের ইউনূস সাহেব সেদিন বক্তৃতা করলেন, তিনি এই বিষয়ে কথা বলবেন, হঠাৎ করে তিনি কি বললেন, ওই যে টার্মিনাল লালদিয়া সেইটাকে দেওয়ার 17 তারিখে চুক্তি নাকি উনি করবেন, আমরা যদিও 16 তারিখে বিক্ষোভ করবো দেশব্যাপী এবং তা সরে আসতে বলবো, ইতিমধ্যে বন্দর দেওয়া, অন্য বিষয়গুলো। এবং দেখেন আমরা অন্য আলোচনায় থেকে বার্মা এবং অন্য জায়গায় করিডোর এই আলোচনা কিন্তু করতে পারছি না, কিন্তু নানা ধরনের সংকট আছে। তার মানে অরাজনৈতিক অনির্বাচিত সরকার থাকলে এই কাজগুলো সুবিধা হবে, এবং যদি সেটা মার্কিনপন্থী কোনো সরকার আরও হয়, তাহলে হচ্ছে পোয়া বারো, যেটা আমাদের পুরো এই যে গণতন্ত্র, যে কথাটা উনি বললেন, উনি গণতন্ত্রের বাইরেও একটা অন্য পজিটিভ আকাঙ্ক্ষা করেছেন। হ্যাঁ, নিঃসন্দেহে সেটা হলে তো ভালো, আমাদের আপত্তি নেই, কিন্তু আমরা কিন্তু ওইটা মনে করি আমরা জনগণের রায় নিয়েই আসতে চাই, অন্য কোনো পদ্ধতি তো আমরা একেবারেই বিবেচনা করি না। তাতে আমরা মনে করি যতটুকু দায়িত্ব পালন করতে পারি আমরা করে যাব, তাতে আমাদের কোনো সংকট নেই। কিন্তু বড় ব্যাপার হচ্ছে এই আকাঙ্ক্ষা তো কারেক্ট, যে আমি একটা গণতন্ত্রের পথে আর কতদিন এইভাবে করবো। 54 বছরে বাংলাদেশে মানুষ হতাশ, এবারও মানুষকে হতাশ করলে মানুষ দেখবেন আরও ক্ষুব্ধ হবে কার প্রতি জানেন, রাজনৈতিক দলগুলোর প্রতি, এই যে ওরা কিছু করতে পারলো না, তাহলে অরাজনৈতিক শক্তি কিন্তু আরও সুযোগ পেয়ে যাবে। সুতরাং ওই দলগুলো আমি এইভাবে দেখি, তারা ব্যক্তিগত এবং গোষ্ঠী লাভালাভটাই প্রধান করে আগাচ্ছে, এর বাইরে কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না। আর তারা মনে করে যে ইলেকশনের দরকারটা কি, কেউ মনে করে ইলেকশন না হলে আমরা এমনি যে ক্ষমতা এনজয় করছি সেটাই আমাদের জন্য তো ভালো, তা যেটা পুরো গণতন্ত্রের জন্য খুবই ক্ষতিকর এবং গণতন্ত্রের পথে চলার জন্য আরও বেশি ক্ষতিকর। আমার মনে হয় এই আলোচনাকে এখন কোনোভাবে গ্রহণযোগ্য না করে আমাদের নির্বাচনের পথে আগায় যাওয়া দরকার, এবং সরকারকে দৃঢ়তার সাথে জনগণের কাছে এমন পদক্ষেপগুলো শো করা দরকার যে নির্বাচনের আর দেরি নাই, সবাই নেমে পড়ো, এটাই করা দরকার। এই প্রসঙ্গক্রমে একটু কথা বলি শুধুমাত্র, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা, এটা নিয়ে কোনো একটা সময় বেশি কথা হতে পারে যে এখনও নাই। হ্যাঁ, আমরা জানি যে এখন এই যে ধরেন একটা সুযোগে অপশক্তির আমরা কাজকর্ম দেখলাম, তারা এটা চেষ্টা করবে, এটা বাংলাদেশে করবে না এটা ভাবাটা ভুল। কিন্তু যদি আইন শৃঙ্খলা রক্ষায় সরকার জিরো টলারেন্স প্রথম সময় থেকে না পারি, এই যে এখন থেকে দেখাতে পারতো বা আজ থেকেও দেখাতে পারে যে মব সন্ত্রাস কে করলো সেইটাকেও সে ধরবে। দেখেন নাই যে কে একজন একটা স্লোগান দিচ্ছে, একটা দেখলাম বাচ্চা ছেলে, তার কাছে একটা মুক্তিযুদ্ধের বই এবং 32-এর একটা কি বলে ইটের খণ্ড, তাকেও কেন গ্রেপ্তার করতে হবে? তা আপনাকে তো তারপরে তাদের পুলিশের উপস্থিতিতে কেন তো মব বাহিনী এটা কেন একজনকে করবে? কেউ অপরাধ করেছে তাকে পুলিশ কাস্টডিতে নিয়ে যাক। তাহলে এই জায়গাগুলো যদি সিগন্যাল গভর্নমেন্ট না দেয়, তাহলে কিন্তু ওই অপশক্তি
নানা গ্রুপের মধ্য দিয়ে, যেমন পতিত গ্রুপের মধ্য দিয়ে সুযোগ পাবে, এই ধরনের অনেকের মধ্য দিয়েই ইন দ্য নেম অফ এই যে 24-এর গণ অভ্যুত্থান, তাদের মধ্য দিয়েও কিন্তু সুযোগ নিয়েই আপনাদের কতগুলো অপকর্ম করবে, যা আলটিমেটলি আমাদের নির্বাচনী যাত্রাকে ব্যাহত করার যারা চায় তাদের কাছে হাতিয়ারটা তুলে দেবে, যেটা আমাদের একেবারেই কাম্য না। কামরুজ্জামান রতন, সরকারকে দৃশ্যমান আরও কঠোর ভূমিকার কথা প্রিন্স ভাই বললেন। সক্ষমতার প্রশ্নে আপনি দেখেন আবার বারবার কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতিটা কিন্তু বারবার আমাদের সামনে চলে আসছে, এবং এই জায়গায় যদি মানুষের আস্থা এবং বিশ্বাস এই সরকার যদি না পারে আসতে না পারে, নির্বাচন আসলেই সম্ভাবনা এবং কোনো গণ্ডগোল ছাড়া, মানে কি আস্থা এবং বিশ্বাস যোগ্যতা যদি মানুষ না পায়, ভোট কেন্দ্রে কিন্তু যাবে না। উৎসাহটা কখন তৈরি হবে? যখন দেখবে আমার এই ভোটের প্রয়োগটা, আমার চয়েসটা আমি ঠিক জায়গায় ভোট আমি কাস্ট করতে পারবো। তারপর আছে আমি যে ভোটটা যে কাস্ট করতে আমি যাব, সেইখানে পরিবেশটা নিরাপদ কিনা। একটা প্রশ্ন আসছে উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে আলী রিয়াজ সাহেবকে, ঠিক আছে উনি কষ্ট করেছেন, দীর্ঘদিন পরিশ্রম করেছেন, উনি তো একজন, তো ওনার সাথে তো আরও 6 জন আমাদের বিভিন্ন কমিশনার হেড ছিল। তো আমার তো মনে হয় যে সংখ্যাটা উনি করছেন, যে রিওয়ার্ডেড এখন যে 2 মাসের জন্য ওনাকে জানলো, এটা এক্সটেন্ডেড হয়ে আরও বাড়বে কিনা, তাহলে তো মনে হয় যে উপদেষ্টা মর্যাদা ওনাকে দেওয়া হলো আলী রিয়াজ সাহেবকে, আরও যারা 6 জন কষ্ট করছে তাদেরকেও দেন, পর্ষদ আরও বাড়ান। তাহলে বিহাইন্ড দ্য সিন তাদের ইলমোটিভ বা আরও এটা মানে প্রলং এটা আরও করতে চাচ্ছি কিনা, আমরা তো এটা তো স্পষ্ট জনগণিত হয়ে যাবে। কিন্তু আবারও আমরা বলছি যে বাংলাদেশের মানুষের আস্থা ফিরাবার জন্য এই সরকার এখন আর কিন্তু ছলচাতুরি বা কোনো ধরনের মানে অন্য কোনো ল্যাপজেপ দেওয়ার মানে কথা বললে মানুষ আর বিশ্বাস করবে না। এদেশ অনেক, কিন্তু এদেশ মানুষ এখন সচেতন, চুপ থাকবে, কিন্তু সবসময় তারা চুপ থাকবে না। আমার মনে হয় রাজনৈতিক দলগুলো সবাইকে দায়িত্বশীলতার জায়গায় আসতে হবে, এবং আগামী দিনের জবাবদিহিতার প্রশ্নে কেউ কিন্তু এই জনগণের কাছে তাদেরকে জবাবদিহিতার জায়গায়, এই জায়গায় যদি আমরা তাদেরকে অবহেলা করি, আমার মনে হয় সাময়িক আমরা একটা লাভ খুঁজতে পারি বা পাইতে পারি, এটাকে কিন্তু লংজিভিটিভাবে মানে বাঁচিয়ে রাখা যাবে না। কিছু কিছু জিনিস কিন্তু আমরা 24-এর পরে বাংলাদেশে যা হয়েছে এটা কিন্তু আমাদের শিখতে হবে, এবং ওই শিখার পরে আমি শুধু জানলাম, দেখলাম বা আমি প্রতিশ্রুতি করলাম, ওই জায়গাটা বোধহয় মানুষকে যদি কেউ যদি এরকম যদি মনে করে থাকে, আমার মনে হয় তারা আসলে তারা ভুলটা করছে। তবে আমরা চাই না যে অতীতের কথাই আমরা শুনলাম, এই ভুল থেকে আমার ভবিষ্যতের যে কর্মপন্থাটা আমি সেটা রচনা করলাম না। তা আমার মনে হয় যে আমাদের সব কিছুর প্রশ্নে আমাদের ট্রান্সপারেন্ট হওয়া উচিত, আমরা কি বলছি, এবং আমাদের যে অংশীজন যে দলগুলো আছে সবাইকে গোয়ার্তমি বাদ দেওয়া উচিত। এবং আমরা এই যে আজকে একটা ইসলামী দলগুলোর এখানে দেখেন খতমে নবুয়ত, হ্যাঁ আমার ধর্মীয় অনুভূতিতে আমি অবশ্যই এটাকে কিন্তু এটার পক্ষে আমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে যে নবুয়তের প্রশ্নে খাতামান নবীন যে শব্দটা আসছে পবিত্র কোরআনে, এইখানে নিয়ে কিন্তু আমাদের কিন্তু ইসলামের যে মূল্যবোধে বিশ্বাসী না, ইসলাম যে বিশ্বাস করে, আল্লাহ এবং তার রাসূলকে যে বিশ্বাস করে, এই কথাটা বিশ্বাস করতে হবে। এইটাকে যদি আমি রাজনীতির মাঠেও দেখে ইস্যু তৈরি করি, এবং ইস্যু তৈরি করার সুযোগটা যদি আমি তাদেরকে দিয়ে দিই, দেখেন তারা কিন্তু নির্দলীয়ভাবে আজকে তারা আসছে, তাদেরকে তো সান্ত্বনার জায়গায় আপনাকে কিন্তু তাদেরকে নিয়ে যেতে হবে। এইটাকে কিন্তু রাজনৈতিক একটা ভাবে যদি গভর্নমেন্ট যদি তাদেরকে বিপক্ষে নেয়, দেখেন কতগুলো ইস্যু গভর্নমেন্ট তৈরি করছে। এই যে আমরা বিভিন্নভাবে যেটা শুনছি পার্বত্য চট্টগ্রামে যা হবে, বা ইতিমধ্যে অনেক কিছুর মধ্যে আমরা কোনো দেশকে আমরা দিয়ে দিচ্ছি, আমরা তার মানে কি পার্শ্ববর্তী দেশ থেকে আমরা বেরিয়ে এসে, তাদের গোলামি থেকে বেরিয়ে এসে আমরা কি আরেকটা দেশের কাছে আমরা যাচ্ছি। এগুলো কিন্তু মানুষকে আপনি 2 দিন বোকা বানাতে পারবেন, কিন্তু সবসময় আপনি কিন্তু বোকা বানিয়ে আপনি রাখতে পারবেন না। আমার হল কি সব কিছুর মধ্যে দেখেন আমরা বলি আগামী দিনে বাংলাদেশটাকে রূপান্তরিত বাংলাদেশ, তো রূপান্তরিত বাংলাদেশের জন্য সবাই কিন্তু ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে, মমত্ববোধ দিয়ে সবাইকে আঁকড়ে ধরতে হবে, সমমর্যাদা দিয়ে সবাইকে কিন্তু কাছে টানার যে যোগ্যতাটা যার হবে, সেই ক্ষেত্রে আমি বলি জাতীয়তাবাদী দল বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান ইনশাল্লাহ বাংলাদেশে আসছেন, এবং এই মাটিতে থেকে বাস্তবতার নিরিখে ওনার যে জ্ঞানলব্ধ বাস্তবতার নিরিখে তারেক রহমান যা শিখেছেন, আমি ওনার নেতৃত্বে এবং আগমনী বার্তাটা এইভাবেই দিতে চাই যে উনি দূর থেকে যেটা করেছেন তার চেয়ে অনেক অনেক বেটার বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যতের জন্য ওনার যে যোগ্যতা
এই সার্বভৌমের জন্য উনি সেটা কন্ট্রিবিউট করবেন এবং আমি এটা খুবই প্রত্যাশী। আপনি জাস্ট আমাকে এর আগে আওয়ামী লীগের প্রসঙ্গ বলেছেন এবং অন্যান্য যারা এখন ক্রিয়াশীল এই সরকারের সময় আছে তাদের মধ্যকারও দল সম্পর্ক বা দলের অভ্যন্তরীণ আপনাদের দলের অভ্যন্তরীণ যে সংকট নির্বাচনকে কেন্দ্র করে অনেকেই মনে করেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতিটা এমনিতেই নিয়ন্ত্রণে, এটা আরও খারাপ হওয়ার একটা আশঙ্কা আছে নির্বাচনকে সামনে রেখে, সংঘাত সংঘর্ষ। তার জন্য কি আপনি দেখেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট পরিমাণে প্রস্তুত বা সরকার যথেষ্ট পরিমাণে আন্তরিক, নাকি এরকম একটা পরিস্থিতি তৈরি করে আসলে নির্বাচনটাকে আবার একদিকে যেমন বলছেন মিস্টার আলী রিয়াজকে নিয়োগ দিয়ে মনে হচ্ছে যে তারা কি প্রলং করতে চাইছে কিনা, আইনশৃঙ্খলা পরিস্থিতিটাকে আরও খারাপ করবার একটা সুযোগ করে দিয়ে পরিস্থিতিটাকে, কারণ এখনও লুট হয়ে যাওয়া অস্ত্র কিন্তু উদ্ধার হয়নি, যেটা গত অগাস্টে যেগুলো লুট হয়েছে জুলাই অগাস্টে, এখনো পর্যন্ত সন্ত্রাসীরা তো ঘুরে ফিরে বেড়াচ্ছে। আমার বলতে দ্বিধা নেই, আমরা সবসময় দেখেছি এই আর্মি সার্বভৌমত্বের প্রতীক। আর্মিকে ভয় পায় না, সেটা সন্ত্রাসী বলেন কোনো দল বলেন, আমি এটা দেখিনি। বাট আমার নিঃসংকোচে আমি বলি সেটা সরকারের এটা ডিজাইন কিনা, বাট আর্মি নামক যে একটা প্রতিষ্ঠান বাংলাদেশে, এটা সার্বভৌম স্বাধীনতার সাথে যাদের ঐতিহ্য জড়িত, আমার মনে হয় যারা সার্ভিং আর্মিতে যারা চাকরি করছেন তার অতীতের আর্মির যে ঐতিহ্য এবং ভবিষ্যতে সার্বভৌমতার প্রতীক যে আর্মি, তারা যদি বাংলাদেশে ফেল করে বা তাদের যদি ফেল করানো হয়, দায়িত্ব কিন্তু আর্মির প্রতিষ্ঠানের। আজকে আমি পলিটিক্স করি, আমি যদি এই ধরনের প্রতিষ্ঠানকে পলিটিসাইজ করে আমার জন্য যদি ব্যবহার করি, তাহলে কি আর্মি শিখেনি? এই যে 16 জন যারা এখন অ্যারেস্ট, আমার তো মনে হয় তারা ওই অবৈধ ক্ষমতার তারা পাপেটগিরি করে, নিজেরাও ফুলে ফেপে হয়তো অর্থবহ কামিয়েছে, কিন্তু আর্মিদের প্রতিষ্ঠানকে তারা কিন্তু প্রশ্নবিদ্ধ না, এটা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়েছে। এখনও আর্মির প্রতি ব্যক্তিগত আমি এবং আমার সারা বাংলাদেশের, আপনি যদি মনে করেন আমরা কাকে নিয়ে বাঁচবো, কাকে নিয়ে ভবিষ্যতের আক্রমণের জন্য আমরা বাংলাদেশকে, আর্মি কিন্তু আমাদের সর্বশেষ। এই আর্মি যেহেতু ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে বাংলাদেশে কাজ করছে, মনে হয় তারা ফেল করবে না। যদি ফেল করে বাংলাদেশ ব্যর্থ হবে, এটা হলো আমার এক বাক্যে কথা। সুতরাং বাংলাদেশ ব্যর্থ হতে দিবি কিনা এটা আর্মিদের ব্যাপার, নেভি বা আইন প্রয়োগকারী যতগুলো সংস্থা আছে তাদের দায়িত্বের ব্যাপার। কারণ তারা রাষ্ট্রের শপথ নিয়েছে দেশকে রক্ষার জন্য, গণতন্ত্রকে রক্ষার জন্য, এবং দেশকে একটা সুন্দর বিনির্মাণ একটা প্রতিষ্ঠান এই বাংলাদেশটা গড়ে থাকুক বিশ্বের মানচিত্রে, যেটা আমরা 71-এর আমরা শত হাজারো লক্ষ মানে মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি। আমার মনে হয় না এই প্রতিষ্ঠানকে, এই বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে একটা ঘৃণিত এবং ব্যর্থ এবং কি বলবো যে মেরুদণ্ডহীন বাংলাদেশ, এটা মনে হয় কেউ দেখতে চাবে না। এবং এইখানে সঠিক এবং ন্যায্যতা বিচারটা বাংলাদেশে আমরা পাবো, নাগরিকরা পাবে, এবং সব দল এটাকে মেনে নেবে এই আশা প্রত্যাশা অবশ্যই আমি দৃঢ়ভাবে এই মানে অকুণ্ঠ চিত্তে আমি এই প্রত্যাশাটা আমি করি। যে এই প্রশ্নটা মিস্টার রুহিন হোসেন প্রিন্স আপনার কাছে, এবং একই সঙ্গে আওয়ামী লীগের প্রসঙ্গটা, যেহেতু আওয়ামী লীগ সভানেত্রী এখন বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় প্রায় প্রতিদিনই কথাবার্তা বলছেন, এবং সেই সঙ্গে এই রায়কে কেন্দ্র করে তারা কিছুটা তৎপরতা দেখাবার চেষ্টা করছে। এই বিষয়ে আসলে অবস্থান সরকারের যেটা বা অপরাপর রাজনৈতিক দলগুলোর জন্য কি করণীয় আসলে? আমি ছোট ছোট করে যদি বলি, প্রথমত হচ্ছে যে আপনি যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা তুলেছেন, এটাকে আমাদের সবাইকেই ভেবে দেখা দরকার যে এই যে ঘটনাগুলো ঘটছে এটার মধ্যে ভিন্ন কোনো উদ্দেশ্য আছে কিনা। এটা তো প্রত্যেকটা ঘটনা ধরে ধরেই তো হিসাব করা দরকার, সব তথ্য হয়তো আমাদের কাছে নেই, কিন্তু এটা তো সত্য যে বিগত দিনে আমরা অনেক সময় দেখেছি যে অনেক কিছু ঘটনা ঘটানোর জন্যে বা তার আগে কতগুলো আলামত দেখা যায়। তো এই জন্যে এই ঘটনাগুলোকে একেবারেই আপনি কি বলবো ইগনোর করা, বিচ্ছিন্ন ঘটনা হিসাবে বলার কোনো কারণ নাই। এটা মনে রাখা দরকার, আমাদের সবাই সচেতন থাকা দরকার। কারণ যার জন্য আমরা বলছি, আমাদের আগেও এইখানে যে আলোচনাগুলো আজকেও করলাম, তাতে হচ্ছে গণতন্ত্রের পথে যাত্রা যেন কোনোভাবে ব্যাহত না হয়, তার জন্যে এই সব ঘটনাগুলোকে আমাদের ক্রিটিক্যালি দেখতে হবে। এটা যদি সত্য নাও হয় তাহলে ধরতে হবে যে এই ধরনের ঘটনার মধ্য দিয়ে কেউ তার নেগেটিভ উদ্দেশ্য সাধন করতে পারে, সুতরাং এইগুলোকে আমরা করতে দেব না। আমি এই কথাটুকু অন্তত পক্ষে এই জায়গাটা বলতে চাই। এবার আসি যে ইলেকশনের একটা বড় প্রশ্ন, তার সাথে বা আমি ইলেকশনের আগে যদি বলি, এখানে দেখেন আওয়ামী লীগ
তো এগুলো তো কেউ অস্বীকার করার কোনো কারণ নেই যে তার দল, তার পুরনো ভূমিকা অন্য জিনিস, কিন্তু সর্বশেষ যে হত্যাকাণ্ড তারা সংগঠিত করেছে, সুতরাং প্রত্যেকটা হত্যার সুনির্দিষ্ট বিচার হওয়া দরকার এবং এর সাথে যারা জড়িত নেপথ্যের যারা, তাদের বিচার হওয়া দরকার। এ ব্যাপারে যে যত কথা বলুক এটার কোনো তো জাস্টিফিকেশন নেই, বিচার হইতেই হবে। তা আমরা বলেছিলাম যে প্রথম দিক থেকেই যে এই বিচারটা ঠিকঠাক মতো আগান এবং কোনো দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করাটাকে আমরা সাপোর্ট করি না। আইন যদি কোনো পর্যায়ে বলে সেই জায়গাটাকে আমরা দেখার পক্ষে, তাতে আমাদের কোনো দ্বিমত নাই। তো এখন ঠিক যখন তার দলের নেত্রী, তার যখন এক ধরনের বিচার, তো 17 তারিখে ডেট, তখন তো এই দল তার, আমি বলি যে দেখাবেই। আমি এটাকে না দেখানোটাকে কোনো মানে দেখাচ্ছে, এটাকে আমি নতুন ঘটনা হিসাবে দেখতে চাই না। স্বাভাবিক দেখছি। এই স্বাভাবিকতাটা আরও বেশি সুযোগ পেয়েছে কেন জানেন? যদি আমরা শুরুতে আমাদের একটা নির্বাচন এবং এই কাজগুলো ঠিকমতো করতে পারতাম এবং যারা ক্ষমতায় আছে তাদের কতগুলো প্রশ্নবিদ্ধ কাজ যদি না হতো, তাদের ক্রেডিবিলিটি যদি লস না হতো, তাহলে কিন্তু তারা সুযোগ পেত না। বরঞ্চ এখন সুযোগ পেয়েছে কেন? অনেকে বলে আরে ভাই এ কী শুরু হয়েছে, তো দেখি আগেই অনেক ভালো ছিলাম। তো এই কথাটা কেন বলবে? এই কথাটা আমি রিপিট করছি, সর্বশেষ এই যে জুলাইতে যখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আমাদেরকে ডাকলেন একসাথে, আমি দলের পক্ষ থেকে এই কথা বলেছিলাম যে দেখেন, ইতিমধ্যে মানুষের মধ্যে নানা প্রশ্ন শুরু হয়েছে, এখনও সময় আছে। মানুষের মধ্যে যদি এই প্রশ্ন আসে, কারণ বাঙালি আমরা চিনি, বলবে যে আচ্ছা যার কাছে আশা করেছিলাম সে যেহেতু করতে পারেনি, আগেরটাই ভালো ছিল, সে কিন্তু না বুঝিয়ে হয়তো চিন্তা করে, তাহলে সেইটা তো, সুতরাং তাকে তো এরকম সুযোগ পেয়েছে। সুতরাং এই সুযোগ কে করে দিল? এর দায় তো বর্তমান সরকার কিন্তু এড়াতে পারে না। ওই যে বললাম, আপনি যখন দেখছেন যে একজন নারী, আমি সবটা ঘটনা জানি না, বলাটাও যথার্থ কিনা, তবু বোঝার জন্য বলি যে তাকে হয়তো কোনো একটা ঘটনায় গেছে, তিনি হয়তো কিছু দোষী হোক না হোক একটা হয়েছে, পরে তো আজকে পত্রিকায় পড়লাম তাকে মারা হয়েছে, অ্যারেস্ট করে তাকে হত্যা মামলা দেওয়া হয়েছে। তা আপনি বলেন এটাকে কে টলারেট করবে? তাহলে এইটা যখন, এ তো যে যত কথা বলে তো সরকারের বিরুদ্ধে যায়, সরকারের বিরুদ্ধে গেলে তাহলে অপশক্তির পক্ষেও যায়। তা সেই সুযোগটা তারা আরও নিতে পারছে, এটাই তো সত্য। আপনি দেখেন আগে যখন তারা মিছিল করেছে লোক ধাওয়া দিছে, এখন তো একেবারে অর্গানাইজ ফোর্স ছাড়া তো ধাওয়া কেউ দিচ্ছে না। তাহলে এর দায়ও এই সরকারকে নিতে হবে মনে করি, এইটুকুই। আরেকটা কথা এখানে খুব জরুরি, যদি আমরা মনে করেছিলাম বা আপনারা এখানে আজকে আলোচনা না করে অন্য সময় করতে পারলে তো কিন্তু কথাটা তুলে রাখে। আপনি এই কথা দীর্ঘদিন ধরে বলে আসছেন এবং এটাকে কি বলবো, উপেক্ষা করার কোনো কারণ নেই যে ইলেকশন মিনস, এটা তো পার্টিসিপেটরি ইলেকশন। পার্টিসিপেটরি মানে হত্যাযজ্ঞের সাথে যুক্ত কোনো দলকে অংশ দিয়ে দেবো, নট দ্যাট, আমি সেটা বলছি না, কিন্তু মনে রাখতে হবে। কিন্তু দেখেন এইখানে দেখলাম ওয়ার্কার্স পার্টি, তাকে তো আপনি নিষিদ্ধ করেন নাই, তার অফিসও ভাঙচুর করা হয়েছে। জাতীয় পার্টি, আপনি তো তাকে তো নিষিদ্ধ করেন নাই, তাহলে তাকে আপনি সভা করতে দেওয়া হচ্ছে না। আমি দেখলাম কোনো একটা জেলায় আবার তাকে করতে দেওয়া হয়নি। তাহলে এই ব্যাপারে সরকার তো স্পষ্ট করতে হবে, না করলে কিন্তু সংকট ওই বেলা আরও তীব্র হবে। এবং এই সংকট শুধুমাত্র যে সরকারের কি বলবো যে নেগেটিভ হবে, তাদের ক্রেডিবিলিটি বাড়বে, নট দ্যাট, আমরা যে নির্বাচনী পথে যাত্রা করতে চাই সেটাও একটা সংকটে ফেলবে। আন্তর্জাতিক অঙ্গন তারা আরও আগে যা না পারতো, তারা কিন্তু আরও বেশি এইসব জায়গায় প্রভাব খাটায়, তারা কিন্তু তাদের সুযোগ সুবিধা নিয়ে নেওয়ার চেষ্টা করবে। তার মানে পুরো একটা সংকটের মধ্যে আমরা আরও বেশি পড়ে যাই, যে ভবিষ্যৎ দানব শব্দটাকে আমি আবার কোড আনকোড করছি, যে সেই রকম একটা সুযোগ পেয়ে যাবে। সুতরাং সরকারকে এখন তার দায়িত্বশীল আচরণ করা দরকার এবং নির্মোহভাবে অন্যদিকে না তাকিয়ে এমন কিছু জট তৈরি না করা, ধরনের যে বন্দর টন্দর দিয়ে দেওয়ার যে কথাগুলো বলবো, এটা নতুন একটা জটিলতা তৈরি করবে। এটা না করে এইখানে রাজনৈতিক দল তাদেরগুলোকে আস্থায় যতটুকু নিয়েছে আর একটু আস্থায় নিয়ে যতটুকু পারে, আমি যতটুকু শব্দটা ব্যবহার করলাম, কেন অল্প সময় বেশি কিছু করা যাবে না, একটা নির্বাচনী যাত্রাটাই তারা শুরু করুক, সেইটা একটা জরুরি। প্রসঙ্গক্রমে একটু না বলেই পারছে না। দেখেন এই যে নির্বাচন কমিশন, তাদের কাছ থেকে তো আমরা আশা করেছিলাম যে আরপিও ইতিমধ্যে তারা অধ্যাদেশ জারি করেছে, তারা তাদের কি বলবো যে নিজস্ব আদেশও জারি করেছে। এটা আগে করা উচিত ছিল না কথা বলে। এখন দেখেন মনোনয়নের টাকা বাড়ায় দেওয়া হলো। আপনি সাধারণ মানুষ কিন্তু নির্বাচন করাটা কঠিন। তারপরে যদিও টাকার পরিমাণ আগের থেকে খরচ বাড়িয়েছিল, কিন্তু একজন উপদেষ্টা সে বলল কি 10-20 কোটি ছাড়া টাকা নাকি ইলেকশন করা যাবে না, এই বলে প্রথম দিন করবে না, এখন আবার দেখা যাচ্ছে সে শোনা যায় ইলেকশন করবে। কিন্তু আপনি নৈতিকতার কোশ্চেন কোনটা, যে উপদেষ্টা পরিষদের যে মেম্বাররা আছে তারা কেন ইলেকশন করবে? কারণ আগে তো আমরা একবার ঠিক করছিলাম না যে ন্যূনতম সরকারি চাকরি উচ্চপদ থেকে নেওয়ার 3 বা 5 বছরের মধ্যে সে করতে পারবে না, এমনকি বেসরকারি প্রতিষ্ঠান বড় পদে থাকার থেকে পারবে না। কারণ আমি পদে থেকে জনগণের
কি বলবো যে কিছু কাজ করলাম এবং পরে সেখান থেকে ইলেকশন করলাম, আছে না? ইতিমধ্যে তো দেখলাম কোনো একটা অঞ্চলে যে পরিমাণ সমস্ত বাংলাদেশে যত না বরাদ্দ হয়েছে এই অঞ্চলে বরাদ্দ হয়েছে, তা আপনি তো মানে মানুষকে কি বলবো আগে ঘুষ এক ধরনের ঘুষ দিয়েই আপনি তাহলে ভোট নিয়ে আসছেন, তাহলে আরপিও তো এগুলো নিষিদ্ধ করতে হবে। তো সেই আরপিওর আলোচনা হলো না। আমি এখনো বলি সরকারের উচিত আর নির্বাচন কমিশনের কথা বলে এইগুলোকে নিষিদ্ধ করা, নাহলে কিন্তু পারবেন না। এখানে আমি প্রসঙ্গক্রমে বলি, রতন ভাই শুরুতেই বলছেন, এখানে অফিয়ারও বলছেন, এখানেও বললেন যে ওনার একটা হয়তো সৎ আকাঙ্ক্ষা যে এইখানে নানা ধরনের মানুষ এইখানে আসুক, এইখানে কাজ করুক। হ্যাঁ, সেই আকাঙ্ক্ষা থাকুক। তাহলে সেই আকাঙ্ক্ষা থাকতে গেলে দেখেন, কারোর কোলে চড়ে বা ঘাড়ে চড়ে কেউ কিছু গেলে কিন্তু কোনো দায়িত্বশীল আচরণ করতে পারবে না। পারবে কখন? আপনি পুরো লেভেল প্লেইং ফিল্ড ভোটে দাঁড়ানো এবং ভোট দেওয়া করেন। আপনি নির্বাচনের সব টাকা বন্ধ করে দেন। আপনি বলেন এইখানে কোনো প্রচার প্রোপাগান্ডা, নির্বাচন কমিশনে মিটিংগুলো করবে তারাই প্রচার প্রোপাগান্ডা করবে, টেলিভিশন, রেডিও, ফেসবুক, অন্য জায়গায় কিছু করা যাবে না। আসেন এইরকম একটা জায়গায়, তাহলে ব্যক্তি বা শুধু মার্কার উপরে নির্ভর না করে যে আমাদের প্রচলিত 2-3টা মার্কা তো থাকবেই, আমি সেটা বলছি না, কিন্তু তাহলে আপনি আপনার ওই সৎ আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারবেন। সেইটা না করে, এই কথাটা একটু কেমন লাগবে জানি না ভাই, আপনাকে আমি পরিষ্কার বলি, আপনাকে আমি পজিটিভ জায়গা থেকে বলছি। ধরুন একটা ভালো লোক, তাকে আপনি হয়তো কোনো একটা দলের ব্যানারে নিয়ে গেলেন, উনি কিন্তু কোনোভাবেই ওই তার আগে যতটুক চেহারা চিনতেন ওর জায়গায় থাকতে পারবে না, ওই দিকে চলে যাবে এবং কোনো ভালো দায়িত্বশীল আচরণ করতে পারবে না। কারণ এই কথা কিন্তু অস্বীকার করার কোনো কারণ নেই। এই যে 54 বছরের বাংলাদেশে অন্ততপক্ষে 2টা দলের নামই আমি বলি, হ্যাঁ, এই ধরনের আমি আসলে আলোচনা করি না, তবু আজকে জানি না হয়তো কথাটা চলে আসছে এই জন্য বলি। ধরেন আওয়ামী লীগ, বিএনপি, বিভিন্ন দল থেকে যাওয়া কিছু ভালো মানুষ তো ছিল। সব যে খারাপ মানুষ গেছে এটা তো ঠিক কথা না, কিন্তু আপনি দেখেন শেষমেশ কিন্তু তারা আর আগের যে মানুষ ছিল ওই দায়িত্ব পালন করতে পারেনি। এটা হয় না, কারণ যে ফরম্যাটে যায় সেই ফরম্যাটে করতে হয়। তা ধরুন ফরম্যাটে না যাওয়ার থেকে তাহলে এখানে বেরিয়ে আসার পথ কি? ওই যে বললাম, ভোটে দাঁড়ানো এবং ভোট দেওয়ার লেভেল প্লেইং ফিল্ড, যেটা আমরা এখন ভাবি প্রচলিত, সেইটার বাইরে যেয়ে যদি ভাবা যায় তাইলে হবে। আরেকটা শেষ কথা এই ব্যাপারে, মানুষের মধ্যে গণতান্ত্রিক প্র্যাকটিসটা যদি ঠিকমতো দাঁড় করাইতে পারি, তাহলে ধরুন এক্স ভালো মানুষ আজকে জিতলো না, কালকে সে জিতবে, নাহলে পরশু দিন জিতবে। মানুষ কিন্তু তার অভিজ্ঞতা জিতবে। বরঞ্চ আমরা সবাই মিলে আসেন এই ধরনের একটা পজিটিভ কাজ যদি করে যেতে পারি, তাহলে আপনি যে আকাঙ্ক্ষা ব্যক্ত করছেন, আমার ধারণা সেই আকাঙ্ক্ষাই বাস্তবায়ন আমরা করতে পারবো। জি, মিস্টার কামরুজ্জামান রতন। প্রিন্স ভাই যে কথাটা বললো, আমাদের মুস্তাফিজুর বাবুল ভাই 90 গণঅভ্যুত্থানে ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন, উনি আমাদের দলে আসেন। তার মানেটা কি? যেই পাত্রে ধরুন চায় দিয়েছে, যেই পাত্রে যাবে ওইটার রূপ ধারণ করবে। মানে আপনার যে কমিউনিজমের একটা যে ক্যারেক্টার, ওইটা আমাদের দলে আসে বুর্জোয়া ইয়াতে, আপনি ওইভাবে কেমিস্ট্রিতে মিলে ওইভাবে মিক্স আপ হয়ে যাচ্ছেন। কিন্তু শুনেন, মানুষের সত্তা, ব্যক্তিত্ব, ইন্টিগ্রিটি, এটা কোনো জায়গাতেই কম্প্রোমাইজ করা এটা কিন্তু উচিত না। নির্বাচনের আপনি যে আরপি নিয়ে যে কিছু কথা বললেন, এখানে আমি একটা বাস্তবধর্মী কথা বলি। আমরা শুনছি যে নির্বাচন কমিশন এইবার কমন শুধুমাত্র বিলবোর্ডকে অ্যালাউ করবে। এটার পিছনে এখন একটা কথা বলি, আপনাদেরকে প্রথম বাংলাদেশের যেই পরিমাণ সম্ভাব্য এমপি হিসেবে দেখতে চাই, এই যে এই ধরনের লেখাটা আছে, একটা কথা বলেন তো, আমার কর্মী আমাকে লেখছে এমপি হিসেবে দেখতে চাই। আরে বেটা তোরে দেখতে মানা করছে গাটা, এটা জনগণ দেখতে চাইলে জনগণকে লেখছে, আমার কর্মী আমাকে খুশি করার জন্য এইভাবে লিখছে। যেই পরিমাণ পোস্টার বাংলাদেশে, এবং এই ইতিমধ্যেই এই পোস্টারে হয়তো প্রেসের ব্যবসা হচ্ছে, কিন্তু এখানে একটা মহা একটা সংকট হবে। কেন? নির্বাচন কমিশন নাকি এটা একটা প্রতিষ্ঠানগত রায় দেবে, মানে দিবে, অধ্যাদেশ দিবে যে সবগুলো নামিয়ে ফেলা। আচ্ছা আপনি বলেন, এই পোস্টারগুলো নামানো এটা কিন্তু সহজসাধ্য ব্যাপার? নিশ্চয়ই না। আপনি এই যে এগুলো তারা সম্ভাব্য কি করতে যাচ্ছে বা কি করবে, একটা আগাম প্রেডিক্ট করে একটা দিক নির্দেশনা দেওয়া থাকতো। নির্বাচন বলেছে 10 কোটি টাকা নির্বাচনে লাগে, তারা এখন শুনতেছি যে বিভিন্নভাবে তারা বলবে এতটুকু টাকার মধ্যে করতে হবে। আসলে এটা সম্পূর্ণ মিথ্যাচার, সেই তারা বেঁধে দিবে। কিন্তু আমি নির্বাচনে দাঁড়ালে আমি যে টাকাটা খরচ করব, বেটা আমি কি ওনাকে জানাই দিয়ে করবো? আমি কি ব্যাংকের থ্রুতে করব? ব্যাংকের থ্রুতে দেখাবো আমি একটা হিসাব, একেবারে মানে যেটা হিসাব দেখাবার কথা তার থেকে আমি 1 লক্ষ টাকা কম হিসাব দেখাবো, অথচ এর থেকে আমি 100 গুণ বেশি করছি, আমি বেশি। আসলে এটাকে আমরা প্রোটেক্ট কীভাবে আমরা দিতে পারবো? এখানে আবার আমি দেখেন, আমি দেখবো যে আমি সৎ থাকতে চাচ্ছি, আমি এইভাবে আমি আরপিউর যে নির্বাচন কমিশনের যে নির্দেশনা দিব ওইটা আমি মেনে চলতে চাচ্ছি, কিন্তু আমার অপোনেন্ট সে একেবারে
টাকার সয়লাভ করে দিচ্ছে, তখন বাধ্য হয়ে আমাকে ওই পন্থে আমাকে হাঁটতে হবে। এটা কিন্তু সঠিক কোনো সলিউশন হলো না। আমরা মনে করি আমাদের এই যে বারবার এত রক্তস্নাত আমাদের সাগরটা যে আমরা পাড়ি দিলাম বা যে অবস্থানে আমরা আসছি, সব কিছুর মধ্যে কিন্তু একটা ভালো কিছু দৃশ্যমান এবং আসলে বাস্তবে রূপ নেওয়ার মতো আমাদের কিছু কিন্তু আমাদের জাতির কাছে সবারই মিলে কিন্তু একটা জিনিস দেওয়া মানে উচিত ছিল। সেইখানে যে আমরা শুনে আমাকে আপনাকে দিয়ে কিন্তু দল, আপনি যা বলছেন একটা দলের ব্যানার থেকে আমরা কতটুকু কি করতে পারবো, আর আপনাদের মতো মানুষগুলা দলের নেতৃত্ব থেকে প্রিন্স ভাই আমাদের দলের মধ্যে যারা থাকে দেশপ্রেমিক লোক নেই, গণতন্ত্রপ্রেমিক লোক আছে না? আমার মনে হয় জবাবদিহিতার প্রশ্নে সবচেয়ে বড় কথা হলো যে আমি আসলে দেশকে ভালোবাসি কিনা, মনে প্রাণে আমি দেশকে সাধনার মধ্যে দিয়ে আমি রাজনীতিতে আমি করতে চাই কিনা, আমি আসলে ভালো কিছু করতে চাই কিনা। এইবার একটা সর্বশেষ সুযোগ আসছিল, আমি জানি না, আমি আশা করতে চাই তো, কিন্তু বাংলাদেশের মানুষ এইবার আপনি তো বলেছেন দলকে অবিশ্বাস করবেন না। আমরা যারা রাজনীতি করি রাজনীতিবিদদের প্রতি অনীহা অনাস্থা এখনও কিন্তু জারি ওইভাবে হয় নাই। যেরকম ডক্টর ইউনূস উনি যেভাবে আসছিলেন যে প্রত্যাশা নিয়ে, উনি যখন আগের সেই ওই জায়গাটায় নেই, তেমনই রাজনীতিবিদরা যদি নির্বাচনের প্রশ্নে, অনৈক্যের প্রশ্নে এবং যেটা শুরু হয়েছে সনদ বলেন সংস্কারের নামে, যদি আমরা এক টেবিলে যদি আমরা না আসতে পারি এবং দৃশ্যমান বাংলাদেশের মানুষকে যদি কোনো কিছু উপহার দিতে যদি আমরা না পারি, আমরা কিন্তু সবাই মিলেই রাজনীতিবিদ এবং রাজনৈতিক দল কেউ কিন্তু প্রশ্নের ঊর্ধ্বে উঠতে আমরা পারবো না, আমরাও প্রশ্নবিদ্ধ হব এবং এইটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এটি আমাদের শেষ কথা। জি, খুব ছোট করে ছোট করে আমি যেহেতু আরপিও নিয়ে দুইটা খালি বলি যে দেখেন এটা খুবই কারেক্টলি অ্যাড্রেস করেছে। দেখেন আমাদের এবার দেখলাম যে তারা বলছে পোস্টার নিষিদ্ধ। আচ্ছা ঠিক আছে, দেওয়াল লিখন নিষিদ্ধ করেছি, যদি এটা করা যায় আমি সেটা নিয়ে এত কোশ্চেন করলাম না, কিন্তু এখন তো উৎসব চলতেছে, যেটা আমরা নির্বাচন কমিশন কিন্তু বহুদিন বলেছি। ওই যে 7-8 সালে যে বই আছে ওইখানে আমাদের কথা বলা আছে, দেখবেন আমরা বলেছিলাম যে এটা হচ্ছে 365 দিনের তদারকি করা দরকার। আর ডিসেম্বরে ঘোষণা হবে, তার আগে তদারকি করবেন, এটা কিন্তু কোটি টাকা হওয়ার তো আগেই হয়ে যাচ্ছে। তাহলে এটা হলো না। আচ্ছা তারপরে দেখেন ওই যে উনি বললেন, এটা খুব কারেক্টলি বলছেন যে আমরা যতটুকু এখন দেখলাম আরপিওতে আছে যে এইগুলো করা যাবে না, কিন্তু বিল বোর্ড করা যাবে। আচ্ছা বলেন তো, গ্রামে একটা দোকানে কিন্তু একটা পোস্টার আপনি সাদা কালো ছিল, আমার ব্যক্তিগত বিবেচনাটা কারেক্ট ছিল, আপনি লিমিটেড করে দিতে দেন যে নির্বাচন কমিশন কথার কথা ছেপে দেবে, এর বেশি কোনো প্রেসই করতে পারবে না, করলে একেবারে প্রেস ছাড়বো না, সেটা অন্য আলোচনা। আপনি বিলবোর্ড কি হিউজ খরচের ব্যাপার বলেন তো? যে উনি বললেন ইতিমধ্যে পোস্টার নাই, কিন্তু ব্যবসা করছে, বিলবোর্ড করাও এটা কি সম্ভব? সব জায়গায় এটা সম্ভব না, সব জায়গায় কি সম্ভব? কমিশন যদি বলতো ওইটা গুড কনসেপ্ট, সেটা হলো যে ওনাদের একটা ওনারা করে হবে, প্রার্থী যারা বাছাই চূড়ান্ত হবে তাদেরকে নিয়ে সেটা আপত্তি নেই, সেটা করলে আপত্তি নেই, কিন্তু যদি এখানে দেয় যে আপনি করতে পারবেন, তাহলে তো এটা কিন্তু অন্য জায়গায় চলে যাবে। তার মানে নির্বাচনের আচরণবিধি, যেটা আমরা সমসুযোগের কথা বলছি, কিন্তু উল্টা সুযোগের জায়গায় যাবে। তা এটা একটা প্রশ্ন বললাম। তাহলে এই জায়গাগুলো যদি আমরা ভাবতে পারি এবং মানুষ দেখেন আমাদের ইমাজিনেশনে সাধারণ মানুষকে যদি বলতে পারি যে তোমার কাছে সুযোগ আছে, তুমি হ্যাঁ অবশ্যই দল দেখবা, কারণ নির্বাচনে তো দল তার ইশতেহার দেখতে হবে, দলের সাথে তুমি ব্যক্তি দেখো, নির্দলীয় দাঁড়ালে বা অন্যান্য দলের বিষয়টা দেখো, তাহলে সেইটা যদি ওইভাবে প্রচার প্রপাগান্ডা সবাই করতাম। এবং এইটা করার ক্ষেত্রে আমাদের কি কি ঐক্যবদ্ধ হওয়া দরকার আচরণবিধি করার ক্ষেত্রে, রাজনৈতিক দলগুলোকে আমরা একটা দরকার ওত নিয়ে যদি চলতে পারতাম তাহলে কিন্তু হতো, কিন্তু আমি চলতে পারতাম বললাম। আমি বলি যে এখনো পর্যন্ত সময় আছে, আসেন এই পথে যাত্রা করে এবার যতটুকু পারি ততটুকু এগিয়ে রাখি, ভবিষ্যতে আর আগাবো। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার রহিন হোসেন প্রিন্স এবং মিস্টার কামরুজ্জামান রতন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক আমরা কথা বলছিলাম মূলত নির্বাচন নিয়ে, এটি এখন প্রধানতম ইস্যু হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের। তবে আলোচনা থেকে এটা মোটামুটি বোঝা যায় এবং অনেকেই হয়তো অনুধাবন করতে পারেন যে ভবিষ্যৎ আসলে খুব একটা আলো ঝলমলো নয়, যেটা অনেকেই মনে করছেন। এবং আলোর ঝলকানিতে অনেকে আসলে আলোর নিচের যে গাঢ় অন্ধকার আছে সেটা দেখতে চাইছেন না, এটা একটা বড় বিপদ ডেকে আনতে পারে। কাজে এই বিষয়ে সজাগ সতর্ক থাকা দরকার। নির্বাচন নিয়ে নানা বিধিবিধানের প্রসঙ্গটা আলোচনায় এসছে, কিন্তু এখানে লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত করাই, সবার জন্য সমান সুযোগ সেটা নিশ্চিত করা অনেক বেশি জরুরি। গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখার কথা ওনারা বলেছেন। আসলে গণতন্ত্রের প্রক্রিয়ায় উত্তরণের কাজটাই এখন আমাদের লক্ষ্য হওয়া উচিত, কিন্তু সেই লক্ষ্য থেকেও বাংলাদেশ কিন্তু অনেকখানি দূরে। এটি আসলে প্রধান এবং একমাত্র আরাধ্য বিষয় এখন বাংলাদেশের হওয়া উচিত ছিল, কিন্তু আমরা দেখছি সেখানে নানা কিছু নিয়ে ব্যস্ত থাকবার একটা চেষ্টা।
আমরা আশা করব যে এইসব বিষয়ে সরকার এবং রাজনৈতিক দলগুলো আরও বেশি সজাগ এবং সতর্ক থাকবে। জনগণও নিঃসন্দেহে নিজেরা সজাগ সতর্ক থাকবে, নিরাপদে থাকবার চেষ্টা করবেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।